আসসালামু আলাইকুম। আজকে দশম শ্রেণীর অর্থাৎ 2025 সালে যারা নবম দশম শ্রেণীতে আছে তাদের জন্য একটা কবিতা নিয়ে কথা বলছি। অর্থাৎ কবিতাগুলো বাংলা কবিতা আমরা কিভাবে পড়লে সেই কবিতা থেকে সর্বোচ্চ অ্যান্সার করতে পারবো বা সর্বোচ্চ নাম্বার পাওয়া সম্ভব, কোন কোন তথ্যের দিকে আমাদের ফোকাস করতে হবে একটা কবিতা পড়ার ক্ষেত্রে। তো আমি লেখার চেষ্টা করেছি, এখানে আমি লিখেছি বন্দনা। তো বন্দনা কবিতা আমরা পড়ছি, তাই আমার মানে জানা দরকার যে বন্দনা শব্দের অর্থটা কি। বন্দনা শব্দের অর্থ আমি লেখার চেষ্টা করেছি স্তুতি বা প্রশংসা। তো এই কবিতাটি লিখেছেন শাহ মোহাম্মদ সগীর। কবিতা এবং কবির নামটা আমাদের সব সময় মাথায় থাকতে হবে। জন্মসাল খুব বেশি আসে না, কিন্তু কবিতা এবং কবির নামটা বেশি জরুরি। তারপরে আমরা কথা বলবো প্রথমে একটা কবিতা পড়ার ক্ষেত্রে আমাদের কোন বিষয় পড়তে হবে। আমরা পড়া শুরু করব পাঠ পরিচিতি থেকে। এরপরে আমরা পড়ব শব্দার্থ, তারপরে আমরা পড়ে নিব লেখক পরিচিতি। এরপরে আমরা পুরো কবিতাটি ভালোভাবে পড়ব এবং কবিতার মধ্যে যদি কোনো কঠিন শব্দ থাকে সেই শব্দগুলোর নিচে দাগ দিয়ে বা আন্ডারলাইন করে সেই শব্দগুলোর অর্থ আমরা খুঁজে বের করে বোঝার চেষ্টা করব। আচ্ছা, আমি তারই ধারাবাহিকতায় লিখেছি পাঠ, এই পাশে আমি লেখার চেষ্টা করেছি পাঠ পরিচিতি। তো পাঠ পরিচিতি থেকে কি তথ্য আমাদের মনে রাখতে হবে, এই কবিতাটা বা এই গল্প বা কবিতা যেটাই পড়ছি সেটা কোথায় থেকে সংকলন করা হয়েছে। তো আমি লিখেছি ইউসুফ জুলেখা। এই কবিতাটি সংকলন করা হয়েছে ইউসুফ জুলেখার বন্দনা নামক পর্ব বা বন্দনা নামক অংশ থেকে। তাহলে ইউসুফ জুলেখা একটা বিশাল পরিসরের লেখা, সেখান থেকে একটা অংশ ছিল বন্দনা। সেই বন্দনা থেকে কিছু অংশ এই কবিতায় সংকলন করা হয়েছে। তারপরে কবিতাংশ শব্দের অর্থটা কি, কবিতার অংশ। তো এরপরে আমরা পড়ব হচ্ছে শব্দার্থ। তো এখানে শব্দার্থ খুঁজে দেখলাম প্রায় সকল শব্দার্থই গুরুত্বপূর্ণ নয়, এখান থেকে কিছু শব্দ আছে সেই শব্দগুলো আমাদের জানতে হবে। যেমন পৃথিবী শব্দের এখানে সমার্থক শব্দ ব্যবহার করা হয়েছে বসুধা বা ধরণী। তো এখানে আছে বসুধা, পৃথিবী শব্দের সমার্থক শব্দ কি বসুধা, এগুলো এমসিকিউ আসতে পারে। এরপরে আমরা যাব লেখক পরিচিতিতে। লেখক পরিচিতিতে আসলে আমাদের বলতে হবে এই লেখকটা কোন সময়ের লেখক। তো ইনি মধ্যযুগের ওই সময়ের লেখক। তারপরে মুসলিমদের মধ্যে তিনি হচ্ছে প্রাচীনতম। এরপরে কোন আমলের বা কার শাসন আমলে তিনি এই কবিতাটা রচনা করেছিলেন, এটা এই কবিতার মধ্যে আছে বা এটা একটা উপজীব্য বিষয়। তো উনি গিয়াসউদ্দিন আজম শাহের আমলে এই কবিতাটা রচনা করেছিলেন। মানে এই কবিতা নয়, এই ইউসুফ জুলেখা সংকলন করেছিলেন, যেহেতু সেখান থেকে এই কবিতাটা গ্রহণ করা হয়েছে তাই আমরা বলতে পারি যে গিয়াসউদ্দিন আজম শাহের আমলে। তো এই কবিতায় কোন অঞ্চলের ভাষার প্রভাব বিদ্যমান। তো আমরা লেখার চেষ্টা করেছি চট্টগ্রাম অঞ্চলের ভাষার প্রভাব বিদ্যমান। তো এরপরে আমাদের কাজ হবে পুরো কবিতাটা ভালোভাবে পড়া। তো ভালোভাবে পড়লে সেখানে আমরা কিছু শব্দ পাবো, সেখান থেকে আমাদের কিছু তথ্য যেগুলো এমসিকিউ আসে, বোর্ড কোশ্চেনে এসে থাকে, সেটা হচ্ছে কবিতার প্রথম লাইন অর্থাৎ কবিতার প্রথম চরণ এরকম আসতে পারে। কবিতাটির প্রথম চরণ কোনটি, বা কবিতাটির বন্দনা কবিতাটির প্রথম চরণ কোনটা, এটা আসলে আমরা সোজা যদি ভালোভাবে পড়া থাকে তাহলে অ্যান্সার করতে পারবো। এরপরে কবিতার শেষ লাইন এবং শুরুর লাইন অর্থাৎ কবিতাটির শুরু এবং শেষ লাইন আমাদের জানতে হবে, এবং এই উক্ত কবিতাটি কতটি চরণে। যেহেতু এই কবিতাটি ছোট তাই এই ধরনের কোশ্চেন আসতে পারে যে কতটি চরণ মিলে এই কবিতাটি লেখা হয়েছে বা কতটি চরণ রয়েছে এই বন্দনা কবিতায়। তো আমি আশা করছি যদি কোনো ছাত্র এইভাবে কোনো বিষয়ের কোনো কবিতা এইভাবে যদি পড়ে, এই নিয়ম অনুসরণ করে, আমার মনে হয় না সে যে কোনো কোশ্চেনের উত্তর দিতে পারবে না। আমার মনে হয় সে সকল ধরনের উত্তরই দিতে পারবে। ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য।